ছোটবেলার স্কুল থেকে বড়বেলার অফিসের গল্প, সুখে দুঃখে অসুখে বাড়ি এসে প্রথমেই যাকে বলা যায় সে হলো আমার মা। আমরা বলে থাকি নারী হলো মায়ের জাত, কিন্তু সেটা কি আদৌ সত্যি? কারণ সব নারী মা হওয়ার যোগ্যতা বা সম্মান ডিজার্ভ করে না। কি অবাক হচ্ছেন? ভাবছেন কেন বলছি এই কথা? তাহলে সঙ্গে থাকুন সাউথ কোরিয়ান 2 বাচ্চার সাথে ঘটে যাওয়া এক হাড় হিম করা সত্য ঘটনার ব্যাপারে জানতে। বলছিলাম 2019-এর থ্রিলার ক্রাইম মুভি মাই ফার্স্ট ক্লায়েন্টের কথা। গল্প শুরু হয় একটা ইন্টারভিউ প্যানেল থেকে। জিয়ং ল শেষ করে অনেক কটা ইন্টারভিউ দিয়েছে, তবে জিয়ং বাকিদের মতো নিজের স্বার্থে মিথ্যে কথা বলে না। ইন্টারভিউয়ারের মন রেখে কোনো প্রশ্নের উত্তর তো সে দেয়ই না, তাই প্রতিবারের মতো এইবারও সে চাকরি পেল না। অন্যদিকে 7 বছরের মিন মায়ের ছবি আঁকার চেষ্টা করছিল। দিদি দাবিনকে জিজ্ঞেস করে, আচ্ছা দিদি, মায়ের মুখ কি গোল ছিল? তার চোখগুলো কেমন ছিল? মায়ের বড় চুল ছিল নাকি ছোট? বাথরুম থেকে কাপড় কাচতে কাচতে দাবিন ভাইকে উত্তরগুলো দেয়। কিছুক্ষণ পর মিন বলে, তুমি আমায় প্রতিবার মায়ের চেহারা আলাদা আলাদা রকম বলো কেন? তুমি কি মাকে কেমন দেখতে ছিল ভুলে গেছো? আসলে দাবিনও তখন অনেক ছোট ছিল এবং মায়ের কথা তার মনে নেই। মিনকে তার দিদি মায়ের মতো যত্ন করে আগলে রাখে। নিজে 10 বছরের হলেও দায়িত্ব তাকে বয়সের আগেই বড় করে তুলেছে। দিদি তার স্নান, ঘুম পাড়ানো, খাওয়া দাওয়া সবকিছুর খেয়াল রাখে। মিনের ঘুমিয়ে পড়ার পর দাবিন তাকের উপরে রাখা বক্স থেকে মায়ের পুরনো ছবি বের করে, কিন্তু তাদের বাবা কিম মায়ের প্রতিটা ছবি খারাপ করে দিয়েছে যাতে তারা তাদের মাকে চিনতে না পারে। হঠাৎ ডোরবেল বাজলে দাবিন সমস্ত জিনিস ঠিকভাবে রেখে ভয়ে ভয়ে দরজা খোলে। বাবা এসছে। তিনি দুজনকে তাড়াতাড়ি রেডি হতে বলে, কারণ তিনি কারোর সাথে আজ তাদের দেখা করাতে নিয়ে যাবে। আসলে বাবা আবার বিয়ে করছে। তাদের নতুন মায়ের নাম জিসুক। নতুন মাকে দেখে তাদের খুশির অন্ত থাকে না। কবে থেকে তাদের মায়ের প্রয়োজন ছিল, যে তাদের সাথে খেলবে, কথা বলবে, তাদের সাথে সব সময় থাকবে। স্কুল থেকে ফেরার সময় মিন বলে, আমরা 100টা কাগজের প্লেন উড়িয়ে ভগবানের থেকে মা চেয়েছিলাম। দেখো, সে আমাদের কথা শুনে নিয়েছে। মা ছাড়া তাদের কোনো চাওয়া পাওয়া নেই। কিছুদিনের মধ্যেই যিশুক বাচ্চাগুলোকে খুব আপন করে নেয়। তাদেরকে স্নান করায়, খাওয়া তৈরি করে খাইয়ে দেয়। কিন্তু আস্তে আস্তে তার নাটকের আড়ালে আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। বাচ্চাগুলো তার উপর একটা বড় বোঝা ছাড়া কিছুই না। তার হাতে থাকলে তো বাচ্চাগুলোকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেয়। এখন প্রতিটা ভুলের জন্য সে তাদের মারত। একদিন খাওয়ার সময় মিনের হাত থেকে বারবার খাবার টেবিলে পড়ে যাচ্ছিল, কারণ সে এখনো চপস্টিক দিয়ে খেতে শেখেনি। মা এতে ভীষণ রেগে নিজের খোলা চুল বেঁধে নেয়। বাচ্চাগুলো এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে এইবার মা তাদের খুব মারবে। এদিকে জিয়ং এই ছোট শহরে কোনো চাকরি পাচ্ছে না, তাই জন্য সে সিওল যেতে চায়। ছোট থেকে দাদা বৌদির কাছে মানুষ হওয়া জিয়ংকে বৌদি নিজের ছেলের মতোই মানুষ করে তাকে পড়িয়ে লিখিয়েছে, যাতে সে বড় মানুষ হতে পারে। কিছুদিন পর এইখানে জিয়ং একটা বাচ্চাদের সংস্থায় সাময়িক কাজের জন্য ঢোকে, যেখানে বাচ্চাদের উপর কোনো অন্যায় বা অত্যাচার হলে তাদের আইনের সুরক্ষা দেওয়া হয়। লিনা নামের একটা মেয়ে যে খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে দেবে, তার জায়গায় সে কাজে জয়েন করবে। এদিকে যিসুক প্রায় দিনই বাচ্চাদের মারত। সেও পেশায় কিন্তু একজন উকিল, আইনের মারপ্যাঁচ খুব ভালো করেই জানে। তাই সে কোনোদিনও কারোর হাতে ধরা পড়বে না জেনে বাচ্চাগুলোর সাথে যেমন পারত তেমন ব্যবহার করত। একদিন ভীষণ বাড়াবাড়ি হয়ে গেলে সে রাগে দাবিনের গলা টিপে ধরে। সে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। বাবার থেকে তো কোনো আশাই রাখে না, তাই সে পরের দিন অনেক সাহস জুগিয়ে স্কুল থেকে বাড়ি না ফিরে পুলিশ স্টেশনে যায়। জিয়ং আর লিনা এই কেসটা পায়, কিন্তু তাদের মনে হচ্ছিল আজকালকার বাচ্চারা তো এমনই হয়েছে যে বাবা মা একটু বকলেই পুলিশের কাছে চলে যায়। নিয়ম অনুসারে তারা দুজন দাবিনকে নিয়ে তার বাড়ি পৌঁছায়। তবে যিসুক যে দুর্দান্ত নাটকটা করল, কারোর মনে কোনো সন্দেহ জাগে না। প্রথমে তো দাবিনকে বুকে জড়িয়ে ধরে, যেন তার জন্য কতই না চিন্তিত। তারপর যিসুক জিয়ং আর লিনাকে ঘরের মধ্যে ডেকে চা টিফিন দিয়ে হেসে গল্প শুরু করে। জিয়ং বলে, দাবিন আপনার বিরুদ্ধে কমপ্লেন লিখিয়েছে, দাবিনকে মারা এবং কাল রাতে ওর গলা টেপার জন্য। যিসুক বলে, ও আচ্ছা, আজকালকার বাচ্চারা কে জানে কোথা থেকে এত মিথ্যে বলতে শিখছে। জিয়ং জানিয়ে দেয়, আপনাদের বিরুদ্ধে যখন কমপ্লেন লেখা হয়েছে তাই আইনের নিয়ম মানতে হবে।
এবং আপনাকে কাউন্সেলিংয়ের জন্য আসতে হবে, সাথে বাচ্চাদেরকেও ডাকা হবে। জিসুক বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি আমার বাচ্চাদের জন্য সবকিছু করতেই রাজি। এইভাবেই মন গড়ন কথা বলে তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। গাড়িতে জিয়ং লিনাকে বলে, এই মহিলা তোমার একটু বেশি দেখনদারি করছে বলে মনে হলো না? লিনা জানায়, যখনই পুলিশের কাছে এমন কোনো কেস আসে তখন আমাদের কেসটা ধরিয়ে তো দেওয়া হয়, কিন্তু আসলে কোনো আইনের অধিকার বা পাওয়ার দেওয়া হয় না। আমরা শুধু বাচ্চাদের মা বাবাকে রিকোয়েস্ট করতে পারি এবং সাথে তাদের কাউন্সেলিং। তবে যদি তারা সময় দেয় তাহলেই হতে পারে। সত্যিটা এইটাই যে আমরা আদতে কিছু করতে পারি না, এই জন্যই আমি এই চাকরি ছেড়ে দিচ্ছি। সব কিছু দেখে কিছু না করতে পারা এটা বড্ড অসহায়জনক। এদিকে পুলিশকে ইনফর্ম করার জন্য জিসুক দাবিনকে এত মারে যে তার চিৎকারে ঘরের দেওয়াল অবধি কেঁপে ওঠে। বেচারা মিন এক কোণে জড়সড় হয়ে কানে হাত দিয়ে চুপচাপ বসে পড়ে। তাদের বাবা জিসুককে বলে, যদি তোমার মারের কারণে বাচ্চাগুলো মারা যায় তাহলে মনে রেখো বাড়িতে রেশন আসা বন্ধ হয়ে যাবে, না তখন সরকার কোনো টাকা দেবে, না এদের মায়ের পক্ষের আত্মীয়রা। যাই করো কিন্তু প্রাণে মেরো না। পরের দিন ক্লাস টিচারের দাবিনকে খুব চুপচাপ মনে হচ্ছিল। জিসুক ভীষণ চালাক মহিলা, সে বাচ্চাদের মুখে কখনো মারত না এবং সবসময় পুরো ঢাকা কাপড় পরিয়ে পাঠাতো। তবে টিচার কিছু দাগ দাবিনের গলা চারপাশে দেখতে পেলেও একটা ফোন আসলে বাইরে চলে যায়। স্কুলের বাইরে মিন তার দিদির জন্য অপেক্ষা করছিল। কাল যারা বাড়িতে এসেছিল তাদের সাথে দেখা করতেই দুজন জিয়ংয়ের দপ্তরে চলে আসে। জিয়ং তাদের দুজনকে একটা রেস্টুরেন্টে এনে বার্গার অর্ডার করে। মিন প্রথমবারের মতো সেদিন বার্গার খাচ্ছিল। খাওয়ার সময় যেই অল্প একটু খাওয়ার টেবিলে পড়েছে সে তো খুব ভয় পেয়ে যায়, কারণ বাচ্চাটার মাথায় তো এটাই ছিল যে যদি খাবার পড়ে যায় তাহলে তাকে মারা হবে। সামনের সিটের একজন মাকে তার বাচ্চাদের খাওয়াতে দেখে দাবিদ জিজ্ঞেস করে, আচ্ছা মা কেমন হয়? জিয়ংয়ের এই উত্তর জানা ছিল না, তাই সে একটু ভেবে বলল, যখন আমি অনেক ছোট ছিলাম আমার মা মারা গেছিলেন, কিন্তু একটা কথা আজও মনে পড়ে। আমি যখন ছোটবেলায় শুতাম অন্ধকারে ভয় পেয়ে বিছানায় টয়লেট করে ফেলতাম। একদিন দেখি রাতে ঘরটা আলোকিত হয়ে গেছে। মা ছোট ছোট আলো ঘরের সিলিংয়ে সাজিয়ে দিয়েছিল যাতে আমি ভয় না পাই। মায়েরা হয়তো এরকমই হয়। ভাই বোনগুলো চুপচাপ তার কথা শুনছিল। রাতে বাড়ি ফিরলে দুজন মিলে মায়ের ছবি দেখে। মিন দিদিকে জিজ্ঞেস করে, আচ্ছা দিদি, মায়ের কাছে যদি এই ফটো থাকে তাহলে ফটোয় যে বাকি মহিলারা আছে তাদের কাছেও তো মায়ের ছবিটা থাকবে। এই কথা দাবিনের কিন্তু মনে লেগে যায়। পরের দিন তারা আবার জিয়ংয়ের দপ্তরে আসে এবং ছবিটা দেখিয়ে তাকে বাকি মহিলাগুলোকে খুঁজতে বলে। জিয়ং তাদের নিয়ে ছবিতে যে জায়গাটা ছিল সেখানে পৌঁছয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কিছু জানতে না পারলে দুজনকে অবশেষে চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে যায়। আসলে জিয়ংয়ের এই কাজে কোনো মন ছিল না, কারণ সে সিওলের বড় উকিল হতে চায়, যার কারণে এই বাচ্চাগুলোকে নিয়ে সে এখন বিরক্তি বোধ করছে। একদিন জিয়ংয়ের কাছে সিওলের একটা বড় ল কোম্পানি থেকে কল আসে। তাকে জয়নিংয়ের জন্য ডাকা হয়েছে। খুশির চোটে সে কোনো রকমে বাচ্চা দুটোকে তাদের ঘরে রেখে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলে, কিন্তু মিন তাকে যেতে দেয় না। মিন বলে, কাল তো বার্গার ডে, তুমি আমাদের সাথে যাবে না? জিয়ং আর কি করবে, তাকে কিছু টাকা দিয়ে কাল সেখানে যেতে বলে। এতে মিন রাজি না হলে গাড়ির পিছনের সিট থেকে একটা কিং কং খেলনা দিলে সেটার সাথে খেলতে গিয়ে সে নিজের জেদ ভুলে যায়। মিন তার নতুন খেলনাটা তাদের বিল্ডিংয়ের বন্ধু রিউকে দেখায়। রিউ দাবিনের ক্লাসেই পড়তো। দাবিন গাড়ি থেকে নেমে জিয়ংয়ের থেকে তার ফোন নাম্বার চাইলে জিয়ং তাকে ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়। পরের দিন মিন আর দাবিন বার্গারের দোকানের সামনে দাঁড়িয়েছিল। তাদের কাছে টাকাও আছে, কিন্তু তারা জিয়ংকে ছাড়া যেতে চায় না। তারা ঠিক করে সে যখন ফিরবে তখন তার সাথে বার্গার খেতে যাবে। এদিকে বাড়ি ফিরে দেখে সৎমা ভীষণ রেগে তাদের জন্য অপেক্ষা করছে। সে দাবিনের ঘর থেকে জিয়ংয়ের সেই কার্ডটা খুঁজে পেয়েছে। তার মানে আবার সে তার কমপ্লেন করতে যাবে। তাকে চুল বাঁধতে দেখে দাবিনের চোখ দিয়ে ভয় জল বেরিয়ে আসে। সে তাকে মেরে আধমরা করে বাথরুমে ফেলে দেয়। পরের দিন স্কুল আসলে দাবিন বেশিক্ষণ বসে থাকতে পারে না এবং অজ্ঞান হয়ে যায়। ওর কান দিয়ে রক্ত পড়ছিল। স্কুল থেকে জিয়ংকে ফোন করা হয়, কারণ দাবিন শুধু তার সাথেই কথা বলতে চায়, কিন্তু সে কাজে আটকে ছিল, তাই জানিয়ে দেয় সে যেতে পারবে না। কিন্তু তার ওখানেও মন টেকে না।
একবার দাবিনের সাথে দেখা করার জন্য শিয়ল থেকে মাঝরাতে ফিরে আসে। হসপিটালে এসে জানতে পারে জিসুক মেরে দাবিনের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। কিন্তু জিয়ংকে সামনে দেখে সেই অবস্থাতেও সে হাসে, কারণ এই জগতে একমাত্র জিয়ংই তাদের বুঝত, সময় দিত, সাথে খেলত। কেউ তাদের কথা না শুনলেও জিয়ং ঠিকই শুনবে, তার উপর অনেক ভরসা। দাবিনের মনে হয় এইবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু জিয়ং বলে সে শিওলা চাকরিটা করবে, তাই ফিরে আসতে পারবে না। এটা শুনে দাবিন নিজের শেষ আশা ত্যাগ করে ফেলে যে কেউ এবার তাদের বাঁচাতে আসবে না। কিন্তু যাওয়ার আগে জিয়ং বাচ্চা দুটোর জন্য কিছু করে যেতে চায়, তাই সংস্থার ডিরেক্টরের সাথে কথা বলে। সে জিসুকের বিরুদ্ধে পুলিশ কেস করতে চায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে দাবিন আগেই তার বক্তব্য দিয়ে দিয়েছে যে পড়ে যাওয়ার কারণে তার কান থেকে রক্ত বেরিয়েছে, তাই ওরা কিছু করতে পারবে না। এরপর জিয়ং দাবিনের বাড়ি গেলে জিসুক ওকে তাড়িয়ে দেয়। এমনকি বাচ্চা দুটোর বাবা কিমের সাথেও কথা বলতে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সে ভেবে নিয়েছে হয়তো আর হাতে কিছুই নেই, তাই বাচ্চা দুটোকে তাদের ভাগ্যের উপর ছেড়ে যেতে হবে। দাবিন তার বন্ধু রিওয়ের থেকে ফোন নিয়ে জিয়ংয়ের নাম্বারে কল করে, কিন্তু ওদিক থেকে কেউ ফোন তোলে না। জিয়ংকে নতুন শহরে ভালো মাইনের সাথে ভালো গাড়ি বাড়ি সবই দেওয়া হয়। পরিবারও তাকে নিয়ে খুব গর্বিত, একজন সফল মানুষের আর কি চাই। কিন্তু সেই রাতেই একটা দুর্ঘটনা ঘটে যায়। মাঝরাতে মিন দাবিনকে জিজ্ঞেস করে, আচ্ছা জিয়ং কবে আসবে? আমরা আবার কবে একসাথে বার্গার খেতে যাব? দাবিন তখন সদ্য হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, তার কানের ব্যথা এখনো পুরোপুরি সারেনি। তবে মিন তো ছোট বাচ্চা, তাই হাতে জিয়ংয়ের দেওয়া টাকা দেখে আনন্দে লাফালাফি করার সময় সৎ মা ঘরে চলে আসে। কিমের হাতে এত বড় নোট দেখে তার থেকে টাকাটা নেওয়ার চেষ্টা করে। সে বলে এটা নিশ্চয়ই তার পার্স থেকে চুরি করেছে। প্রথমে সে মিনকে এর কারণে ভীষণ মারে। বেচারা কাঁদতে কাঁদতে কোণে বসে জিয়ংয়ের দেওয়া কিংকংটা নিয়ে কাঁপতে থাকে। কিন্তু এতেও যখন মায়ের মন ভরে না, তখন সে দাবিনের আহত কানে থাপ্পড় মেরে বলে, আজকে তোমার ভাই যে চুরি করেছে তাকে শিক্ষা দেবে না? যাও ওকে থাপ্পড় মারো। দাবিন নিজের ভাইকে সবসময় একজন মায়ের মতো ভালোবেসেছে, যার কারণে সে ভাইকে জড়িয়ে ধরে। এরপর তো যেন জিসুকের রাগের ঠিকানাই রইল না। সেদিনের মারের আওয়াজ ও চিৎকার তো আশেপাশের লোকেরাও শুনতে পেয়েছিল, কিন্তু কেউ বেরিয়ে আসেনি। অন্যদের ব্যাপারে কেউ কেনই বা পড়তে যাবে? পুরো সমাজ সেদিন শত চিৎকারের মাঝেও সভ্য হওয়ার নাটক করতে থাকে, যার ফলাফল একটা বাচ্চা ছেলের প্রাণ। পরের দিন জিয়ংয়ের কাছে ফোন আসে। সে মিনের মৃত্যুর খবর পায়। চুরির অভিযোগে তার মা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। তবে এইসবের জন্য সে জিয়ংকে দোষী জানায়, কারণ সেদিন যদি সে মিনকে টাকা না দিত তাহলে আজ হয়তো সে বেঁচে থাকত। জিয়ং তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এদিকে জিসুক নিজেকে বাঁচানোর জন্য একটা ঢাল তৈরি করে নেয়, সেটা হলো দাবিন। সে তাকে ধমকি দেয়, যদি সে তার ভাইয়ের মতো তার হাতে মার না খেতে চায় বা মারা না যেতে চায়, তাহলে তার কথা মতো চলতে হবে। যার কারণে একটা কাগজে তাকে দিয়ে লেখায় যে আমি আমার ভাইকে এত মেরেছি যার কারণে ওর প্রাণ চলে গেছে। এবার এই ঘটনা সর্বসমক্ষে আসলে পুরো দেশকে নড়িয়ে দেয়। একটা বোন তার ছোট ভাইকে মেরে ফেলেছে। পরের দিন এই ব্রেকিং নিউজ সমস্ত নিউজ চ্যানেল কভার করার জন্য পৌঁছে যায়। লোকমুখে শোনা কথায় সবাই বিশ্বাস করে নেয়, কিন্তু জানতে পারে না যে আসল ঘটনা কি হয়েছিল। সবার সামনে সেদিন দাবিনকে গ্রেপ্তার করে নেওয়া হয়, কিন্তু দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে বাড়িতেই থাকতে দেওয়া হবে। জিয়ং পুলিশকে জিজ্ঞেস করে, যখন ওর মায়ের বিরুদ্ধে আগেই কমপ্লেন করা হয়েছিল, তাহলে দাবিনকে আবার তার বাড়িতে কেন পাঠানো হলো? প্রত্যুত্তরে পুলিশ জানিয়েছিল যে আমরা কিছু করতে পারবো না, কারণ মা হচ্ছে ওর গার্জিয়ান। একা ঘরে বসে দাবিন সেদিন ভাইকে মনে করছিল, যে দিন রাত মায়ের ছবি আঁকার চেষ্টা করত, আজ সেই কিনা মায়ের কাছে চলে গেল। সে তার কিংকংটাকে বলে, আমাদের চুপ থাকতে হবে, নয়তো সৎমা আমাদেরকেও মেরে ফেলবে। পরের দিন সৎমা মিনের সমস্ত কাপড় জামা বইপত্র ফেলে দেয়, যার মধ্যে ছিল পছন্দের কিংকংটা। কিন্তু ডাস্টবিনে ফেলার সময় রিউ ওটা দেখে ফেলে। এদিকে জিয়ং তার কোম্পানির মালিককে পুরো ঘটনা জানিয়ে বলে যে আমাকে কিছুদিনের জন্য ফিরতে হবে। মালিক বলে যে কিছু বাচ্চা এমন ভাগ্য নিয়েই জন্মায়, তুমি তাদের পিছনে নিজের সময় নষ্ট করো না। কিন্তু জিয়ং চাকরি ছেড়ে দেয়,
কারণ দাবিনের তাকে প্রয়োজন। এইবার আসল ওকালতি করার সময় এসছে, যার কারণে ফিরে এসে সে দাবিনের স্কুল গেলে দাবিন তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। কারণ এখন কথা বলেই বা কি হবে, ভাই তো আর ফিরবে না। জিয়ং সেদিন গাড়িতে বসে অনুতাপে বিদ্ধ হয়ে চিৎকার করতে থাকে। সে যদি একটু তাদের কথা শুনতো, তাদের পাশে থাকতো, তাহলে আজ মিন বেঁচে থাকতো। সেদিন রাতে জিয়ং ভীষণ ড্রিঙ্ক করে প্রচুর কাঁদে। তার নিজের উপর রাগ হচ্ছিল, যেন সে নিজেই দোষী। পরের দিন সে তার একটা বন্ধুর থেকে সাহায্য চাইতে যায়। সে অনেক বড় উকিল, ওর সাথে পুরো ব্যাপারটা নিয়ে কথা হয়। তাদের দাবিনকে যে কোনো মূল্যেই বাঁচাতে হবে। কিন্তু সমস্যা হলো দাবিন লিখিতভাবে তার বয়ান দিয়েছে। সব থেকে প্রথমে কেস ফাইল করার জন্য দাবিনকে রাজি হতে হবে, তার সই লাগবে, সাথে প্রমাণ জোগাড় করতে হবে। দাবিন যে সংস্থায় সব থেকে প্রথমে কমপ্লেন লিখিয়েছিল সেইখান থেকে মিনের ডেথ সার্টিফিকেট জোগাড় করে। ডক্টর বলে কোনো 10 বছরের বাচ্চা কাউকে এমনভাবে মারতেই পারে না। এরপর যত সম্ভব মানুষের থেকে পিটিশন সাইন করানো হয়। জিসুকের ব্যাপারেও অনেক কথা জানতে পারা যায়। পেশায় উকিল হলেও তার লাইসেন্স জমা রয়েছে, তার জেলও হয়েছে একবার। জেলের মধ্যে তার মারামারি ঝগড়া সবকিছুই সামনে আসে। অবশেষে কমপ্লেন ফাইল করার অনুমতি আদালত থেকে পেয়ে যায়। এইবার শুধু দাবিনের সই লাগবে, তবে সেটা বেশ মুশকিল। এখন সে ঘর ছেড়ে বেরোয় না। জিয়ং মিনের বন্ধু রিউয়ের সাহায্য নেয়। জিসুকের বেরিয়ে যাওয়ার পর রিউ প্রতিদিন একটা করে গিফট দাবিনের দরজায় রেখে আসত, কিন্তু দাবিন সেইগুলো না খুলে এক কোণে রেখে দিত। কিন্তু একদিন সে গিফট খুলে ভেতরে একটা টেপ রেকর্ডার পায়। অন করলে শোনে জিয়ংয়ের ভয়েস, দাবিন তুমি একা নও, তোমার সাথে বাইরে অনেক লোক যোগ দিয়েছে। সবাই তোমার কাহিনী জানে, তোমায় তারা সাহায্য করতে চায়, কিন্তু তার জন্য তোমায় আমার সাথে দেখা করতে হবে, এবং আমি তোমার জন্য সেই ব্রিজের কাছে অপেক্ষা করব। সেই দিন আশার আলো দেখে কোনো রকমের সাহস জুগিয়ে দাবিন যেই দরজা দিয়ে বেরোতে যাবে, সামনে দেখে তার সৎমা দাঁড়িয়ে। তার হাত থেকে টেপ রেকর্ডার ছিনিয়ে সেটা শুনে সে দাবিনকে অসম্ভব মারতে থাকে। তার চিৎকার বাইরে অবধি শোনা যাচ্ছিল। রিউ চিৎকার শুনে জিয়ংকে ফোন করে। জিয়ং ছুটতে ছুটতে দাবিনের বাড়ি থেকে তাকে আধমরা অবস্থায় উদ্ধার করে। এখন আর কেউ তাকে আটকাতে পারবে না। রাতে দাবিনের বাবা এসে নিজের মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভয় দেখায়, হুমকি দেয়, কিন্তু এইবার সে পিছুপা হবে না। যে ভুল সে একবার করেছে সেটা ঠিক করেই ছাড়বে। তাই তাড়াতাড়ি জিসুককে কাস্টাডিতে নেওয়া হয়। আজকে কোর্টে হিয়ারিং ছিল, কিন্তু জিসুক কোর্টেও সে একই নাটক শুরু করলো। মিথ্যে চোখে জল ফেলে বলল, আমি একজন খারাপ মা, আমি জানতামও না কখন আমার বাচ্চারা আমার পিছনে এসব করতে শুরু করেছে। এতটা হিংস্র হয়ে পড়েছে যে একে অপরের প্রাণ নিয়ে ফেলছে। আসলে দাবিনের লিখিত বয়ানের পরেও সে জাজের সহানুভূতি আদায় করতে চাইছিল। আর একদিকে দাবিন কারোর সাথে কথা বলতে চায় না। বাচ্চা মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে, আর লড়াই করবেই বা কার জন্য। পরের দিন তাকে কোর্টে দাঁড় করানো হবে। জিয়ং তো খুব টেনশনে। সেই দিন জিয়ংয়ের ভাইয়ের ছেলে নিজের কিংকং খুঁজতে খুঁজতে তার কাছে এসেছিল, যেটা নাক টিপলে রেকর্ডিং হয়। জিয়ং তো এক ছটকায় যেন সমস্ত প্রবলেমের সমাধান পেয়ে যায়। তার মনে পড়ে সেই কিংকংটা সে মিনকে দিয়েছিল। সে জানতো জিসুক মিনের সমস্ত জিনিসপত্র ফেলে দিয়েছে, তাই সে আবর্জনার রিসাইকেল স্পটে যায়। সারা সপ্তাহের আবর্জনার মধ্যে খুঁজতে খুঁজতে সকাল থেকে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু কিংকং খুঁজে পায় না। পরের দিন যখন কোর্টে দাবিনকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে কেমনভাবে মিনকে মেরেছে, বেচারা দাবিন কেঁদে ফেলে। ফলে আদালত স্থগিত রেখে বলে ব্রেকের পর জাজ ডিসিশন দেবে। হয়তো সমস্ত আশা শেষ, আর কিচ্ছু হওয়ার নেই। দাবিন কিছু বলার জন্য তখন মানসিকভাবে প্রস্তুত নয়। জিয়ংও উদাস হয়ে দাঁড়িয়ে। আর তখনই মিনের বন্ধু রিউ সেখানে আসে, আর হাতে সেই কিংকং। সেদিন জিসুক সমস্ত জিনিসপত্রের সঙ্গে কিংকংটা ফেলে দেওয়ার পর রিউ কিংকংটা তুলে নিজের কাছে রেখেছিল। এইবার সেশন আবার শুরু হয়। সবার সামনে জিয়ং দাবিনকে সেই কিংকংটা দেয়। সেটা দেখার পর দাবিন প্রথমবার কোনো প্রতিক্রিয়া দেখায় এবং সেটাকে বুকে জড়িয়ে ধরে। তার মনে হচ্ছিল সেই খেলনার মধ্যে তার প্রিয় ছোট ভাই ফিরে এসছে। অবশেষে
নীরবতা ভঙ্গ করে বলল, বড় মানুষটা অনেক খারাপ হয়, তারা আমাদের কথা কখনো শোনে না, কেউ সাহায্যের জন্য এগিয়েও আসে না। আমরা কত কাঁদতাম, সাহায্য চাইতাম, কিন্তু সবার অবহেলায় মিন চলে গেল। আর এখন আমি যদি কিছু বলি তাহলে আমাকেও মেরে ফেলবে। জিয়ং বলে, একটা 10 বছরের বাচ্চা মেয়ে যাকে প্রতিদিন মারতে মারতে তার চোখের সামনে ভাইকে মেরে ফেলা হয়, তখন আইন কি করলো? উল্টে তাকে সে মায়ের কাছে পাঠিয়ে দিল, যে তাকে রোজ ভয় দেখিয়ে বোঝাতো যে সব ঘটনা জানিয়ে দিলে নাকি সেও মারা যাবে। তাহলে ওর লিখিত বয়ানের মূল্যটা কোথায়? এরপর প্লে করা হলো সেই ভিডিও রেকর্ডিং। ভিডিওতে ছিল মিনের বদমাইশি ভরা কথা, দিদির সাথে কাটানো মিষ্টি মুহূর্ত, আর আছে তার আর্তনাদে ভরা চিৎকার, ছেড়ে দেওয়ার আকুতি মিনতি। সেদিন চুরির মিথ্যে অপবাদে মিনকে পশুর মতো মারা হয়েছিল। তার শেষ কথা ছিল, আচ্ছা দিদি, আমি কখনো জানতে পারবো না মাকে কেমন দেখতে ছিল? মায়ের ছবি হয়তো কোনোদিনও দেখতে পাবো না। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর সব শান্ত। একটা মায়ের এইরকম রূপ দেখে কোর্টে উপস্থিত প্রতিটা মানুষ স্তব্ধ হয়ে যায়, চোখ থেকে অঝরে জল বেরিয়ে আসে। আর আজকে আর কোনো বয়ান লাগবে না। জাজ সোজাসুজি ডিসিশন দিল, যিশুকে 16 বছর এবং ওর বাচ্চার বাবার 5 বছরের জেল। এটা ভেবে গা শিউড়ে ওঠে যে আমরা এখন সো কল্ড যে সভ্য সমাজে বাস করি, সেখানে এমন নির্মম ঘটনা দেখেও অনেকে না দেখার ভান করে কান বন্ধ রেখে মুখ ফিরিয়ে চলে গেছিল। মনে রাখতে হবে যে প্রতিবাদ না করাও কিন্তু একটা অন্যায়। সবশেষে জিয়ং দাবিনকে তার মায়ের আসল ছবি খুঁজে দেখায়। তখনই একটা কাগজের প্লেন উড়ে যায়। মনে হচ্ছিল মিন তার পাশেই আছে আর বলছে, দিদি, আমি জেনে গেছি মা কেমন দেখতে, আর আমি এখন মায়ের সাথেই আছি।